আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অন্তর খান আবারও ফিরে এলাম আমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শুরু করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। ঠিক আছে? তো ফার্স্টে আমরা জেনে নিই যে এটার আবিষ্কারক কে ছিল। এটার আবিষ্কার করেছে হচ্ছে গিয়ে ডেনিস রিচি 1972 সালে। ঠিক আছে? তো এটা আসলে কিসের জন্য আবিষ্কার করা হয়েছিল? এটা করা হয়েছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম, মানে এটা একটা অপারেটিং সিস্টেম ইউনিক্স। যেমন ধরো এখন আমরা কি ইউজ করি, উইন্ডোজ। ঠিক আছে? তো সেই সময়ে ইউনিক্স নামে একটা অপারেটিং সিস্টেম ছিল। সেই অপারেটিং সিস্টেমের জন্য এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কাজ করা, ওইটার মধ্যে কাজ করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ডেনিস রিচি তৈরি করছিল। ঠিক আছে? তো এটা আসলে আসছে কিভাবে? এটা আসছে হচ্ছে, ঠিক আছে, ফার্স্টে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ছিল বিসিপিএল। ঠিক আছে? এটা তার আরো আগের আগের ল্যাঙ্গুয়েজ ছিল, আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেটার থেকে কিছু আপডেট করে কিছু মানে ফাংশনালিটি অ্যাড করে করা হয়েছিল বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সেই বি এর থেকে আরো আপগ্রেড করে এবং বিভিন্ন ফাংশনালিটি যোগ করে তৈরি করা হয়েছে ফাইনালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এইভাবে। তো এটা আসলে সি কে বলা হয় কি মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো মিডল লেভেল কিভাবে? এইখানে আসলে ওই আমরা যেটা দেখছিলাম মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো দুইটা কি দুই রকম না? মেশিন কিরকম ছিল? মেশিন ছিল আমাদের সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করবে, তাই তো? আবার হাই লেভেল কি ছিল? হাই লেভেল ছিল যে মানুষের সাথে এটা সরাসরি কানেকশনটা বেশি, আমরা পরে এটা বুঝতে পারি। ঠিক আছে? কোডটা লেখা সুবিধা। তো এইটাতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মজার ব্যাপার হচ্ছে দুই ধরনের সুবিধা আছে। একদিকে যেন আমি সরাসরি একদম হার্ডওয়্যারের মেমোরির সাথে কমিউনিকেট করতে পারবো, সরাসরি হার্ডওয়্যারকে কমান্ড দিতে পারবো। আবার অন্যদিকে আমার কিন্তু কোডগুলো দেখে বোঝা যায়, পড়া যায়, হিউম্যান রিডেবিলিটি বেশি। ঠিক আছে? তো এটাতে দুই ধরনের সুবিধাটাই আছে আমার। তো এটা খুব মজার জিনিস, মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এই ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় বেশ দ্রুত রান করে। ঠিক আছে? দ্রুত রান করে এবং মেমোরি কম প্রয়োজন হয়। ঠিক আছে? তো এটা বেশ অপটিমাইজ বলে আর কি এটাকে। আর ফাইনালি এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু মাল্টি প্ল্যাটফর্ম। তো মাল্টি প্ল্যাটফর্ম বলতে আমি কি এখানে কি বুঝাচ্ছি? আসলে কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিভাইসে রান করতে পারে। তো এটা হইতে পারে যেমন যেমন তোমার হাতে একটা আছে, স্মার্ট ওয়াচ আছে, এইটাতে যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা যায়। আবার সুপার কম্পিউটারের মধ্যেও চাইলে সি দিয়ে কোড করা যায়। তো এইটা হচ্ছে মাল্টি প্ল্যাটফর্ম, অনেক ধরনের ডিভাইসে চলবে। তো বুঝতেই পারতেছো খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো একদম আমরা যদি সিম্পল ভাবে চিন্তা করি যে আমরা আসলে কোড কিভাবে করব, ঠিক আছে, জিনিসটা ম্যাথ করার মতোই। আমরা একদম কোড করব ম্যাথ করার মতো। ম্যাথে কিভাবে করব? ঠিক আছে, এটাতে আমরা একটা ম্যাথমেটিক্যাল বা একটা লজিক্যাল আমরা একটা প্রবলেম থাকবে, এই প্রবলেমটাকে আসলে আমরা সলভ করতে চাই। ঠিক আছে? তো ম্যাথ কি আমরা এইভাবে করি না? ফার্স্ট একটা প্রবলেম থাকে যে এইটা সলভ করো। দেন আমরা চিন্তা করি আচ্ছা ঠিক আছে, ফার্স্টে আমার একটা স্টেপ থাকবে, তারপরে আমরা আরেক স্টেপে যাব, তাই না? এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু লজিক্যাল হয়। আমরা কিন্তু এরকম করি না যে এই স্টেপ আগে আসলো তারপরে ওইটা করলাম, এইভাবে উল্টা সিধা এইভাবে কিন্তু কাজ হয় না। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ, এখান থেকে স্টার্ট হবে, এখানে গিয়ে এন্ড হবে। আমার একটা স্টেপ বাই স্টেপ সলিউশন, ঠিক আছে, লজিক্যাল ওয়েতে একটা আমার সলিউশন করতে হবে। তো এইখানেও কিন্তু আমরা এইভাবেই করব। ঠিক আছে? এই যে আমরা ফ্লো চার্টগুলো দেখতেছিলাম, ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা সমস্যার সমাধানগুলো করব। আর সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা যেভাবে সমস্যার সমাধানগুলো করব সেটা হচ্ছে ফাংশনের মাধ্যমে। ঠিক আছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল বিশেষত্বটাই হচ্ছে যে এটা ফাংশন দিয়ে তৈরি। প্রত্যেকটা কাজই এক একটা ফাংশন দিয়ে করা হয়। তো এইখানে ফাংশনটা আসলে কিরকম, আমরা ম্যাথে যেরকম শিখছিলাম না যে ফাংশনটা কি এফ অফ সামথিং, ধরো এফ অফ এক্স, তাই না? দিলে কোনো একটা কিছু আউটপুট পাবো, তাই তো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরো ওয়াই, এই টাইপের কিছু। তো ফাংশনে কি হয়, কোনো একটা কিছু আমরা ইনপুট দিচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে আমার ইনপুট, আর একটা কিছু আমরা আউটপুট পাচ্ছি। ঠিক আছে? এই যে ইনপুট আউটপুট, এবং এই আউটপুটটা আসলো কিভাবে, যেমন ধরো এরকম হতে পারে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম হয় ফাংশন। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই তো ইকুয়াল টু ওয়াই। তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কিন্তু আমার প্রসেসিং, এটা প্রসেসিং না? তাহলে ব্যাপারটা আসলে এরকম দাঁড়ালো কিন্তু, এই যে দেখো ইনপুট দিলাম আমি এক্স, ঠিক আছে, এইখানে প্রসেসিং হইলো, এই যে ইনপুট দিলাম, প্রসেসিং হইলো, আউটপুট পাইলাম। কি জিনিসটা কি ফ্যামিলিয়ার লাগতেছে না? আমরা কিন্তু এতক্ষণ ধরে একদম শুরুর থেকে এই জিনিসটাই বারবারে দেখে আসতেছিলাম, ইনপুট, প্রসেসিং, আউটপুট।
দেখো এটা কিন্তু একটা ফাংশনের কাজ। তো সি প্রোগ্রামিং এ আমরা এক্স্যাক্টলি একভাবেই কাজ করব, ঠিক আছে? আমরা ইনপুট দিব, প্রসেসিং করব, আউটপুট পাবো। এখন সেইটা আসলে আমাকে কিভাবে বুঝাইতে হবে, এই যে দেখো ফাংশন ইনপুট প্রসেসিং আউটপুট, এটাই কিন্তু আমার কাজ। তো সেইটা আমরা দেখবো একদম বেসিক থেকে, একদম জিরো থেকে। এবং আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা অনলাইন কম্পাইলারের সাহায্য নিব, ঠিক আছে? এই যে দেখো www.onlinegdb.com, ঠিক আছে? onlinegdb.com এটা হচ্ছে একটা ফ্রি অনলাইন কম্পাইলার। এইটা ব্যবহার করে, ওই যে আমরা বলছিলাম কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে, যেহেতু এটা মেশিন না, তার মানে এটাকে অনুবাদ করতে হবে। তা আমরা সেই অনলাইন অনুবাদকটাকেই ব্যবহার করব, অনলাইন কম্পাইলারটাকে, ঠিক আছে? এই অনলাইন কম্পাইলার আমরা কোড লিখে তারপরে আমরা দেখব কি ধরনের আউটপুট আসে। সো আমরা চলে আসলাম অনলাইন জিডিবি ওয়েবসাইটে। তো এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কোড টোড লেখা আছে। তো এগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো, আমরা একদম জিরো থেকে স্টার্ট করব, এটা ক্লিন করে ফেললাম। এখন আমরা আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করতে চাচ্ছি এটা সিলেক্ট করে নিব ফার্স্টে, ঠিক আছে? তো এই যে দেখো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এই অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে কোড করা যায়। তো এখান থেকে আমরা সবার ফার্স্টে সি সিলেক্ট করে নিব। ওকে, এইখানে আমরা একদম ফ্রেশ স্টার্ট করব আমাদের কোড। তো প্রথমে আমি একদম সবচেয়ে বেসিক যে কোডটা লেখা সম্ভব সিতে লিখে যেটা রান করা যায় করে, তারপরে আমরা একটু লাইন বাই লাইন আসলে দেখব একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড কিভাবে কাজ করে। ওকে, তো ফার্স্টে একদম আমরা এখানে দেখো একটা হ্যাশ চিহ্ন দিচ্ছি, তারপরে দেখো কি করতেছি। আচ্ছা, এইরকম একটা জিনিস লিখলাম। এরপরে দেখো এইরকম লিখতেছি, তোমরা হচ্ছে সাথে সাথে চাইলে ফলো করতে পারবে, অথবা যারা মোবাইলে দেখতেছো তারা হচ্ছে এটা খাতায় লিখে রাখলা। পরবর্তীতে তোমরা হচ্ছে এই জিনিসগুলা এই যে onlinegdb.com এই ওয়েবসাইটে এসে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এই এতটুকুই হচ্ছে আমাদের প্রোগ্রাম, ঠিক আছে? এখানে এখন আমরা তাহলে দেখি এটা রান করলে কি হয়, তারপরে আমি ব্যাখ্যা করা শুরু করব, ঠিক আছে? এই যে দেখো এইখানে একটা বাটন আছে রান, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, আমি একটু জুম করি। হ্যাঁ, দেখো এই যে এখানে রান নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে এই যে দেখো এখানে দেখাচ্ছে কম্পাইলিং, কম্পাইল হয়ে গেছে। এইখানে আমার আউটপুটটা দেখাচ্ছে। এই যে আমাকে আউটপুট কি দেখালো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সে আমাকে হ্যালো জানাচ্ছে। অথবা আমি আমার নাম দিলাম, ধরো তোমরা তোমাদের নাম দিয়ে ট্রাই করতে পারবে। দেখো এটা দিলাম, রান দিলাম, এই যে এখন আমার প্রোগ্রাম আমাকে হ্যালো জানাচ্ছে, এই যে হ্যালো অন্তর। তাহলে কি মজার ব্যাপার যে আমার প্রোগ্রাম আমাকে গ্রিটিংস দিচ্ছে। এখন তাহলে আমরা দেখি এই জিনিসটা আসলে সে কিভাবে করলো, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমার এই যে আউটপুট উইন্ডো, ঠিক আছে? এখানে যে হ্যালো দেখাচ্ছে আমাকে। তো আমাদের প্রোগ্রামে আমরা যদি খেয়াল করে দেখি একদম ১ নাম্বার লাইনে কি আছে, এটা ইনক্লুড লেখা, ইনক্লুড stdio। এটা আসলে একটা পার্ট আমার প্রোগ্রামে ইনক্লুড করে দিচ্ছে, যেই জিনিসটা আমার ইনপুট আউটপুট হ্যান্ডেল করবে, ঠিক আছে? আমার কি প্রোগ্রামের মধ্যে আমরা আউটপুট দিচ্ছি একটা, এই যে দেখো এই লাইনে কি একটা লেখাটা আউটপুট দিচ্ছে, এই যে এই জায়গায় যেই জিনিসটা লিখলাম আমি সেটাই আমাকে আসলে শো করতেছে না আউটপুট হিসেবে। তার মানে এই আউটপুটটাকে দেওয়ার জন্যে কিছু প্রোগ্রামের কিছু একটা জিনিস হ্যান্ডেল করতে হবে, ইনপুট আউটপুট হ্যান্ডেল করতে হবে কোনোভাবে, তাই না? তো এইটাই করা হচ্ছে কিন্তু একটা ফাংশনের মাধ্যমে। এই যে দেখো প্রিন্টএফ নামে একটা ফাংশন আছে, এই যে লাল কালিতে প্রিন্ট এফ, প্রিন্ট ফাংশন, ঠিক আছে? এটার ভিতরে তারপরে আমি এই জিনিসটা দিলাম, ওই যে আমরা যে বলছিলাম না যে আমরা এফ অফ এক্স এইভাবে ফাংশনের ভিতরে ইনপুট দেই, এক্স্যাক্টলি সেই রকমই কিন্তু তুমি খেয়াল করে দেখো এই যে ফাংশনের নাম প্রিন্টএফ, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কিন্তু এই যে হ্যালো এই পার্টটা লিখলাম, ঠিক আছে? এইরকম এই ফাংশনটা, আর এই যে আমি ফাংশনটা ব্যবহার করে আউটপুট দিচ্ছি, সেই কারণে কিন্তু এই ফাংশনটা এই যে আমি সবার প্রথমে ইনক্লুড stdio.h এটা অ্যাড করে দিছি না, এটার থেকেই কিন্তু এই ফাংশনটা পাইছে। কারণ কি একটা ফাংশনের ভিতরে আমরা বলছিলাম না যে এফ এফ এক্স ধরো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম। তো
এই যে এফ অফ এক্স ফাংশনটা, এটা আসলে ডিফাইন করা আছে কোথায়, যে এই ফাংশনটা আসলে কাজটা করবে কিভাবে, সেই ডিফাইন করার জায়গাটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে উপরের যে লাইনটা, এখানে কিন্তু ভিতরে এই যে ফাইল আছে কিন্তু এটা একটা stdio.h, এই ফাইলটা আসলে এখানে অ্যাড করে দিছে আমার প্রোগ্রামে। তো এই ধরনের এই ফাইলগুলা অলরেডি কিন্তু আগেই তৈরি করা আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এগুলো চলে আসছে স্ট্যান্ডার্ড। তো সেই স্ট্যান্ডার্ড জিনিসগুলা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তো এটা ছিল প্রথম লাইনে এটা। তারপরে আমরা খেয়াল করে যদি দেখি, এই যে দেখো ইন্ট মেইন, এখানে এটাও কিন্তু একটা ফাংশন, আসলে মেইন ফাংশন। তো সি প্রোগ্রামিং এ এটাই কিন্তু মূল যেই জায়গা থেকে প্রোগ্রামটা রান করা শুরু হবে। ঠিক আছে, মেইন ফাংশন থেকেই প্রোগ্রাম রান করা শুরু হবে। এখানে দেখো এই যে মেইন, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, কিন্তু খেয়াল করে দেখো এবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু নাই। তার মানে কি আমি আসলে মেইন ফাংশনে কোনো ইনপুট দিচ্ছি না। এটাও আমরা পরে দেখব যে আসলে মেইন ফাংশনের ইনপুট বলতে কি বোঝাচ্ছে বা না বোঝাচ্ছে। বাট এখন আমরা দেখো ফাংশনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তো মজার জিনিস এরকম যে একটা মেইন ফাংশন আমরা দিলাম। ঠিক আছে, এই মেইন ফাংশনটাই কিন্তু আমার প্রোগ্রামের মূল বডিটা। ঠিক আছে, মূল প্রোগ্রাম এখান থেকেই কাজ হবে সবকিছু। এই মেইন ফাংশনের 1 নাম্বার যেটা প্রথম লাইন, যেটা এই যে এখান থেকে কিন্তু আমার পুরো প্রোগ্রামটা শুরু হবে। সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটাই এরকম। ঠিক আছে, যে আমি একটা মেইন ফাংশন থাকবে। ঠিক আছে, এই মেইন ফাংশনের থেকে তারপরে আমরা এর ভিতর থেকে যা কিছু করার করব, এখান থেকে সবকিছু রান হবে, কাজ হবে। ঠিক আছে, এই দেখো, আর লাস্টে আমরা কি আসলো, রিটার্ন 0। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা যখন ফাংশন নিয়ে আরো ইনডেপথে একদম আমাদের লেকচারের শেষের দিকে, ঠিক আছে, আমরা এই লেকচার সিরিজের একদম শেষের দিকে আমরা যখন ফাংশন নিয়ে আরো আলোচনা করব, তখন আমরা আসলে জানতে পারবো যে রিটার্ন ভ্যালুটা কি। বাট এখন আমরা জেনে রাখি যে এটা আসলে আমরা যখন প্রোগ্রামটা রান করতেছি, এটা যে ঠিকভাবে রান হলো সেটা বোঝানোর জন্য, সফটওয়্যারকে বোঝানোর জন্য এই রিটার্ন 0টা দেওয়া। ঠিক আছে, তো এই এতটুকুই আমাদের প্রোগ্রাম। আমরা শুরু করলাম ইনক্লুড দিয়ে। ঠিক আছে, যে আমাদের যেই ধরনের ফাংশনগুলো দরকার ইনপুট আউটপুট দেওয়ার জন্য, সেগুলো অলরেডি তৈরি করাই আছে, জাস্ট এটা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিতে হবে। সেই কারণে আমরা দিলাম ইনক্লুড stdio.h। এরপরে আমরা মেইন ফাংশনটা ওপেন করলাম, এবং এটা কিন্তু সি প্রোগ্রামে বাধ্যতামূলক যে মেইন ফাংশন থাকতেই হবে। ঠিক আছে, মেইন ফাংশন ছাড়া কিন্তু আমাদের প্রোগ্রাম রান করবে না। কারণ কি, মেইন ফাংশন থেকেই কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করা শুরু হবে। ঠিক আছে, এটা দিব। এই যে তার আগে ইন্ট লেখা আছে, ঠিক আছে, এটাও আমরা আসলে দেখবো যে এটা আসলে কি জন্য দেওয়া হয়েছে। এরপরে দেখো কি হচ্ছে, আমরা একটা ফাংশনকে ইউজ করে একটা টেক্সট শো করব। এই যে এখানে যে টেক্সটটা লিখছি, এবং খেয়াল করে দেখো এই টেক্সটটা কিন্তু কোটেশন মার্কস এর ভিতরে দেয়, এই যে কোটেশন মার্কস স্টার্ট, কোটেশন মার্কস এন্ড। তো এই কোটেশন মার্কের ভিতরে যে টেক্সটটা দেওয়া হবে সেটাই আমাকে আউটপুট শো করবে, দেন প্রোগ্রাম শেষ হয়ে যাবে, ডান। আর এই পুরো মেইন ফাংশনের পার্টটা কিন্তু এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একদম সবচেয়ে বেসিক সি প্রোগ্রাম। ঠিক আছে, ওকে। তো আমরা দেখলাম কি, এই সিম্পল প্রোগ্রামটা আমরা দেখলাম যে কিভাবে প্রত্যেকটা পার্ট কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমরা একটু আসি যে আসলে একটা সি প্রোগ্রামে কি কি পার্ট থাকে। তো এইভাবে আসলে সি প্রোগ্রামের স্ট্রাকচারটা সাজানো হয়েছে, যে একদম প্রথমে উপরের দিকে থাকে হচ্ছে গিয়ে ডকুমেন্ট সেকশন নামে একটা পার্ট। এখানে কিন্তু এই প্রোগ্রামটা আসলে কি কাজ করে, ঠিক আছে, এটার সম্পর্কে কিন্তু 2-1 লাইন লেখা থাকে। এরপরে থাকে হচ্ছে গিয়ে লিঙ্ক সেকশন, ওই যে আমরা দেখলাম না ইনক্লুড মেইন, ইনক্লুড stdio.h, ঠিক আছে, তো ওইটা ছিল লিঙ্ক সেকশন। এরপরে আসবে আমার ডেফিনিশন সেকশন, ঠিক আছে, এরপরে আসবে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তো এইরকম অনেকগুলো সেকশন কিন্তু আছে আমার পুরো সি প্রোগ্রামের মধ্যে। তো এখন আমাদের কিন্তু দেখলে এটা আমরা বুঝতে পারবো না যে আসলে কোন পার্টটা কোনটা। তোমাদের জাস্ট রেফারেন্সের জন্য, ঠিক আছে, জাস্ট দেখার জন্য যে একটা সি প্রোগ্রামে কি কি পার্টগুলো আসলে থাকে, এখন জাস্ট দেখে রাখো। তারপরে আমরা যখন আলাদা আলাদা করে একটা একটা করে আস্তে আস্তে পার্টগুলো শিখতে থাকবো, তখন কিন্তু আমরা ফাইনালি পুরো সি প্রোগ্রামের স্ট্রাকচারটা বুঝে যাব। তো তখন তোমরা আবার এখন এই যে এই পার্টটা, এখানে এসে আবার রেফারেন্স ব্যাক করবে যে হ্যাঁ এইটা শিখলাম। তো এই কারণে আসলে এটা সবার আগে দেওয়া, যে তোমরা আসলে প্রত্যেকবার যখন একটা করে নতুন জিনিস শিখবা, তখন এখানে এসে আবার মিলিয়ে দেখবে যে হ্যাঁ এই এই পার্টটা শিখলাম, এটা দেখলাম, এখন কোনটা কোন জায়গায় যাবে। এইটা নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন হয় যে হ্যাঁ এখন শিখলাম আবার আরেকটা শিখলাম, ওইটা শিখলাম। তো সবার প্রথমেই যদি আমরা স্ট্রাকচারটা পুরোটা দেখায় দেই যে হ্যাঁ প্রোগ্রামটা আসলে এইভাবে সাজানো হয়, দেন আমরা যখন একটা একটা করে প্রত্যেকটা নতুন পার্ট শিখবো,
তো তখন আমরা আসলে বুঝতে পারবো ও আচ্ছা এটা এই জিনিস ছিল। তো এইটা কিন্তু শেখার জন্য খুবই ভালো একটা পদ্ধতি। তো এই প্রথমে আমরা এটা এখন দেখে রাখতেছি, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা কনফিউজড হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমার জাস্ট স্ট্রাকচারটা, ঠিক আছে? সি প্রোগ্রামের স্ট্রাকচারটা কিরকম হবে। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টটা, ধরো এরকম ডকুমেন্ট লিঙ্ক, ডেফিনিশন, গ্লোবাল ডিক্লারেশন, এরকম কতগুলো পার্ট থাকবে। তারপরে এই যে আমরা যেটা দেখলাম আমাদের মেইন ফাংশনটা ছিল, ঠিক আছে? এটার ভিতরে আরো মাল্টিপল পার্টস আছে। আর লাস্টে যেটা থাকবে সাব প্রোগ্রাম সেকশন, এখানে তোমার নিজের তৈরি করা ফাংশন থাকবে। তো এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে? তো এই দেখো, এটা হচ্ছে একটা কোডের এক্সাম্পল। এই যে মাত্র আমরা দেখলাম না যেরকম মাল্টিপল পার্টওয়ালা একটা প্রোগ্রাম, পুরোটা এই যে এরকম বিভিন্ন সেকশনস থাকবে, এই প্রোগ্রামটাতে কিন্তু এই সবগুলা সেকশনই আছে, ঠিক আছে? তো এটা এখন দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কারণ নেই। তোমরা জাস্ট দেখো যে এইরকম একটা প্রোগ্রাম হবে, এখানে সবগুলা পার্ট থাকবে, ঠিক আছে? আমরা যখন ধরো এই লেকচার সিরিজটা শেষ করব, তখন এটা দেখে তুমি হাসবা, আরে কি অবস্থা, এগুলো তো সব সিম্পল এক লাইনের কোড, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন যেখান থেকে শুরু করব সেটা আসলে হচ্ছে ডাটা টাইপ থেকে। কারণ কি, আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা ডাটা নিয়ে কাজ করব, তাই তো? ডাটা নিয়ে বিভিন্ন রকম প্রসেসিং হবে, ইনপুট দিব, আউটপুট দিব। তো সবকিছু হচ্ছে ডাটা নিয়ে। তো এই ডাটার আসলে প্রকারভেদটা কি, এটা আমাদের জানা উচিত, তাই না? তো সি প্রোগ্রামিং এর মধ্যে ডাটা টাইপ কত রকম, তো সেটা নিয়ে আমরা যদি দেখি, আমাদের দেখা যাচ্ছে যে মূলত 3 প্রকারের। একটা হচ্ছে কি প্রাইমারি, তারপরে হচ্ছে ডেরাইভড, আর আরেকটা দেখা যাচ্ছে ইউজার ডিফাইন্ড, ঠিক আছে? তো মূলত আমরা এখন যেটাতে ফোকাস করব প্রাইমারিতে, ঠিক আছে? আমাদের এই লেকচার সিরিজে আমাদের মূল ফোকাসটা হবে প্রাইমারিতে। তারপর আমরা হচ্ছে অ্যারের কিছু পার্ট দেখবো আর কি, খুব সিম্পল অবস্থায় অ্যারে দেখবো। আর এই বাকি যেই পার্টগুলো আছে সেগুলো আসলে আরো হাইয়ার লেভেলের, এবং অত কিছু আমাদের আপাতত না জানলে হবে। আমরা জাস্ট এই জিনিসগুলো দিয়ে, এই যে অ্যারে দেখবো, ফাংশন দেখবো, আমাদের এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে অনেক কিছু করতে পারবো, এবং আমাদের লেভেলে এটাই অনেক এনাফ, ঠিক আছে? জাস্ট আমরা এই যে বেসিক পার্টগুলো দেখবো, বেসিক লেভেলটা। প্রাইমারিতে আসলে মূল যেই ফাংশনের ধরো যেই ইয়েগুলা ডেটাগুলো লাগে, ঠিক আছে, সেই টাইপগুলো আমরা দেখবো প্রাইমারি টাইপে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চার ধরনের প্রাইমারি ডেটা টাইপ আছে: ক্যারেক্টার, ইন্টেজার, ফ্লোট, ডাবল। এখন আমরা এই ডেটা টাইপগুলোই দেখবো, ঠিক আছে? এই দেখো, ক্যারেক্টার প্রোগ্রামের ভিতরে আমরা যখন কোনো আসলে লেখা ব্যবহার করি, লেখাগুলো কিভাবে হয়, এক একটা অক্ষর দিয়ে দিয়ে হয় না? ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারের শর্ট কিন্তু CHAR, ক্যারেক্টার। ক্যারেক্টারে কিন্তু এই যে দেখো AB প্লাস মাইনাস চিহ্ন যা আছে, এগুলো সবই এক একটা অক্ষর। তো এই অক্ষর দিয়ে তো আমরা যত ধরনের টেক্সট আছে সেগুলো করি, ঠিক আছে? তাহলে প্রোগ্রামের ভিতরে আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব, তখন কিন্তু আসলে এগুলা এক একটা ক্যারেক্টার হিসেবে, ডেটা টাইপ হিসেবে থাকবে, ঠিক আছে? এটা গেল। তারপরে যেটা আসবে ওটা হচ্ছে আমার ইন্টেজার, ঠিক আছে? ইন্টেজার, এটা শর্ট ফর্মে আমরা দেখব ইন্ট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। ইন্টেজার মানেই তো কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো সেটা শর্ট ফর্ম হচ্ছে INT, ইন্ট। যেমন হচ্ছে গিয়ে 10 -18 9052 এইরকম, এই ধরনের পূর্ণ সংখ্যা নিয়ে আমরা যখন কাজ করব, সেটা হবে ইন্টেজার ডেটা টাইপ। আমরা যখন ডেসিমাল, ঠিক আছে, দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, তখন সেটার নাম হবে গিয়ে ফ্লোট। এটার নাম ফ্লোট কেন, আসলে ওই যে দশমিকের পরে যেই পার্টটা, ওটাকে বলা হচ্ছে গিয়ে ফ্লোটিং পয়েন্ট, ঠিক আছে? যে আসলে দুইটা সংখ্যার মাঝামাঝি ঝুলে আছে, ঠিক তাই না? এই যে যেমন ধরো পাই এর মান 3.14, তো এটা 3ও না 4ও না, দুইটার মাঝামাঝি আছে, ভেসে আছে ওই পার্টটা, ধরো এই যে 14 পার্টটা ভেসে আছে, এই কারণে এটাকে মাঝে মধ্যে বলা হয় কি ফ্লোটিং পয়েন্ট। তো ফ্লোটিং এর শর্টটা হচ্ছে গিয়ে ফ্লোট, ঠিক আছে? এটা আমরা কি করব, এরকম দশমিক সংখ্যা নিয়ে কাজ করব। এটা ছোট দশমিক হতে পারে, বড় দশমিক হতে পারে, এই ধরনের। আর ফাইনালি যেটা ডাবল, ডাবলটা হচ্ছে কিন্তু ফ্লোটের মতোই, ঠিক আছে? তাহলে এটার পার্থক্যটা কি, এটার নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। ডাবল মানে হচ্ছে তোমার দশমিকের পরে এই যত ঘর, ফ্লোটে যত ঘর নিয়ে কাজ করা হয়, ধরো 8 ঘর নিয়ে কাজ করা হয়, এখানে কিন্তু আমরা তাহলে 16 ঘর নিয়ে কাজ করব। এটা আসলে ডিপেন্ড করে কোন ধরনের তুমি মেশিনে এটা নিয়ে কাজ করতেছো। যেমন ধরো কম্পিউটারের মধ্যে 32 বিট যখন হয়, তখন ধরো এরকম 32 ঘর যদি থাকে এটার জন্য, তাহলে এটার জন্য ডাবল থাকবে 64, এই টাইপের একটা ব্যাপার, ঠিক আছে? বাট মূল যে জিনিসটা, যে ফ্লোটে যত ঘর প্রিসিশন নেওয়া হয়, তো ফ্লোটে যদি তুমি ধরো 4 ঘর নিবা, তাহলে ডাবলে প্রিসিশনের সংখ্যা হবে গিয়ে 8 ঘর, মানে দশমিকের পরে আমরা 8 ঘর যাব। এখানে যদি 4 ঘর যাই, এখানে 8 ঘর যাব। এখানে যদি আমি 10 ঘর যাই, ওখানে আমি 20 ঘর পাবো, ঠিক আছে? ডাবল হচ্ছে ফ্লোটের ডাবল প্রিসিশন নিবে, এই কারণেই নাম ডাবল। ওকে, তাহলে এই হচ্ছে আমার 4টা বেসিক ডেটা টাইপ।
আচ্ছা, আর এক্সেপশন কেস আছে একটা, ঠিক আছে। এছাড়াও ভয়েড ডেটা টাইপ, ভয়েড কিন্তু আসলে অনেকে বলে যে ডেটা টাইপ না, আবার অনেকে বলে ডেটা টাইপ। তো ভয়েডের ব্যাপারটা হচ্ছে এরকম, এটা আসলে ফাঁকা ডেটা টাইপ, যখন কোনো ডেটা থাকে না, ঠিক আছে, কোনো ডেটা নাই, এমটি, ওইটাকে বলা হয় ভয়েড, ঠিক আছে। এই জন্য অনেকে বলে যে এটা তো আসলে ডেটা টাইপ না, আবার অনেকে বলে যে না এটা আসলে একটা এক্সেপশন কেস, এইরকম, ঠিক আছে, ভয়েড ডেটা টাইপ। এখন আমরা দেখি আসলে এই ডেটা টাইপগুলোর সাইজ এবং রেঞ্জ কত, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের এই ধরনের জিনিসগুলো। মূলত ধরো এই যে ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট সাইজ। আমরা যখন ওই যে ডিজিটাল ডিভাইস পড়ছিলাম তখন কি ছিল, 1 বাইট মানে 8টা বিট, তাই না, 8টা বিট। ধরো এই যে 8টা ঘর হবে, এরকম 8টা ঘরের মধ্যে আমার ডেটাগুলো থাকবে, 8টা 0 বা 1, ঠিক আছে, 1 0 এরকম 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 করে 8টা বিট, 8টা বিট নিয়ে একটা বাইট হবে। তো ক্যারেক্টার ডেটার সাইজ হচ্ছে 1 বাইট, ঠিক আছে। এবং এটার ভ্যালুর রেঞ্জ কত হবে, ভ্যালু রেঞ্জ -128 থেকে 127, অথবা হইতে পারে এটা 0 থেকে 255, ঠিক আছে। তারপর আমরা যদি ধরো ইন্টেজারের ইয়ে দেখি, ঠিক আছে, এটার স্টোরেজ সাইজ হবে 2 বাইট, ঠিক আছে। এবং এইটা রেঞ্জ কত আমরা দেখি, -32,768 থেকে 32,767, এইরকম একটা রেঞ্জ, ঠিক আছে, ভ্যালুর রেঞ্জ হবে। তাহলে ইন্টেজার ভ্যালু নিয়ে যদি আমরা কাজ করি, 32,000-এর মধ্যে থাকতে হবে আর কি, আমরা যে 2 বাইটের ইন্টেজার হয়। আবার এর থেকে বড় ইন্টেজারও হয়, সেটাতে কিন্তু আরো বড় ভ্যালু ধরা যায়, তবে নর্মালি যেটা আমরা স্ট্যান্ডার্ড দেখবো 2 বাইটের ইন্টেজার, এটা 32,000-এর মধ্যে হবে, ঠিক আছে, 32,768 থেকে 32,767 মধ্যে। আবার আমরা যদি ধরো ফ্লোটিং টাইপের দেখি, ঠিক আছে, এটার সাইজ হয় 4 বাইট, ঠিক আছে। এবং এটার রেঞ্জটা কিন্তু আরো অনেক বড়, দেখো এটা হচ্ছে প্লাস মাইনাস, মানে ওই প্লাস পজিটিভ নেগেটিভ দুই ধরনের সংখ্যা হতে পারে। দেখো 1.2 ইন্টু 10⁻38, তার মানে খুবই ক্ষুদ্র সংখ্যা, টু 3.4 ইন্টু 10⁻+38, অনেক বিশাল সংখ্যা এই রেঞ্জের মধ্যে। আবার ডাবলের ক্ষেত্রে দেখো এইখানে মজার জিনিসটা হচ্ছে অলমোস্ট 10 গুণ এটার পাওয়ারটা বেড়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে গিয়ে 38 ছিল, এখানে দেখো 308 পর্যন্ত, তার মানে আরো অনেক বেশি ক্ষুদ্র সংখ্যা, আবার আরো অনেক বেশি বড় সংখ্যা নিয়ে কাজ করতে পারবে। এবং এটার সাইজ হচ্ছে 8 বাইট। ওকে, আচ্ছা, তো এই আমরা দেখলাম ডেটা টাইপগুলো, ডেটা টাইপ এবং ডেটা টাইপের সাইজগুলো কিরকম ছিল এগুলো দেখলাম। এখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে টোকেন। তো টোকেন জিনিসটা আসলে কি, টোকেন হচ্ছে সি প্রোগ্রামে আমরা যখন প্রোগ্রামটা লিখি, ঠিক আছে, তো তখন এই প্রোগ্রামে আসলে কি হয়, কতগুলা লাইন, কোডের মধ্যে কতগুলা লাইন নিয়ে আমরা কোডটা পুরোটা লিখি না, এই এক একটা লাইনকে বলা হয় কিন্তু এক একটা স্টেটমেন্ট, ঠিক আছে। এই প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু আসলে দেখো কতগুলো ছোট ছোট ওয়ার্ড এবং ক্যারেক্টার, এগুলো ভেঙে ভেঙে তৈরি। এই প্রত্যেকটা ওয়ার্ড এবং ক্যারেক্টার আসলে হচ্ছে এক একটা টোকেন, ঠিক আছে। তাহলে বেসিক কি দাঁড়াইলো, দেখো এই টোকেনই হচ্ছে একটা সি প্রোগ্রামের ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে, যেটা দিয়ে একটা কম্পাইলারকে বোঝানো যায় যে প্রোগ্রামটা এইভাবে এইভাবে কাজ করবে। তাহলে দেখো আমরা যদি এই ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করি, যে প্রোগ্রামের সবচেয়ে ছোট অংশ হচ্ছে গিয়ে টোকেন। তাহলে এক বা একাধিক টোকেন নিয়ে তৈরি হয় এক একটা স্টেটমেন্ট, এক লাইন কোড, ঠিক আছে। এক বা একাধিক স্টেটমেন্ট নিয়ে তৈরি হয় এক একটা ব্লক, ঠিক আছে, এক একটা ব্লক অফ কোড। এবং এরকম এক বা একাধিক ব্লক এবং ব্লক বা এটাকে মডিউলও বলা হয়, ঠিক আছে। এইরকম পার্টগুলো নিয়েই কিন্তু তৈরি হয় আমার পুরো প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি টোকেন, এটার থেকে স্টেটমেন্ট, স্টেটমেন্টের থেকে ব্লক বা মডিউল, এবং এরকম এক বা একাধিক ব্লক বা মডিউল নিয়ে কিন্তু আমাদের পুরো প্রোগ্রামটা তৈরি হচ্ছে। তাহলে মূল জিনিস হচ্ছে যে আমার এই ক্ষুদ্রতম অর্থবহ উপাদানটা হচ্ছে আমার টোকেন, ঠিক আছে। এখন দেখো আমরা টোকেন কত প্রকার হয় সেটা একটু দেখব। টোকেন হইতে পারে কিওয়ার্ড, ঠিক আছে, হতে পারে আইডেন্টিফায়ার, হতে পারে কনস্ট্যান্টস, হতে পারে স্ট্রিং, হতে পারে স্পেশাল সিম্বল বা অপারেটর, এইরকম। এই যে আমরা বিভিন্ন টোকেনগুলো দেখলাম, ঠিক আছে, তো এখন আমরা আসলে এগুলা, এখন তো আমরা জাস্ট ওভারভিউ দেখতেছি, ওই যে আগে যেরকম বললাম যে ফার্স্টে আমরা একটু ওভারভিউ দেখব, তারপরে আমরা ইনডেপথে যাব প্রত্যেকটা, ঠিক আছে। এখন জাস্ট দেখে রাখো যে এইরকম বিভিন্ন রকম টোকেন হয়। কিওয়ার্ড আছে আমাদের সি প্রোগ্রামিং এর, তারপরে আইডেন্টিফায়ার নামে একটা জিনিস আছে, ঠিক আছে। প্রত্যেকটার আমরা সংজ্ঞা দেখব, জিনিসগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে, কিভাবে হয়, কেন, এই ধরনের জিনিস,
ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করি টোকেনগুলা এক একটা কিরকম। ফার্স্টেই যেটা সেটা হচ্ছে কি কিওয়ার্ড। কিওয়ার্ড আসলে কি? এইটা আসলে তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই এটার ভিতরেই রিজার্ভ করা কিছু শব্দ আছে, ঠিক আছে? তো এই রিজার্ভ ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু কম্পাইলারকে বোঝায় যে আমার এই কোডের ভিতরে কিভাবে কাজটা করা হবে, ঠিক আছে? কম্পাইলারকে প্রত্যেকটা কিওয়ার্ড একটা নির্দিষ্ট করে ডিরেকশন দেয়, ঠিক আছে? সেই ডিরেকশন দেওয়ার জন্য কিওয়ার্ডগুলো রিজার্ভ করা। তার মানে তুমি কিন্তু এটার অন্য আর কোনো কাজে তুমি ইউজ করতে পারবা না, ঠিক আছে? তুমি যদি ধরো এটা অন্য কোনো কিছু নাম দিতে চাও, যে আমি একটা ফাংশন বানাইলাম ওইটার নাম দিলাম একটা, কিন্তু তুমি যদি সেটা রিজার্ভ কিওয়ার্ডের মতো দিতে চাও তাহলে কিন্তু এটা নিবে না, এটা এরর দেখাবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে কিওয়ার্ডগুলো কিন্তু সব ছোট হাতের অক্ষরে থাকে সব সময়, ঠিক আছে? মানে অল স্মল কেসে, কোনো আপার কেস থাকে না। এবং এই সি যেটা, ঠিক আছে, এনএসআই স্ট্যান্ডার্ড যেটা সি ল্যাঙ্গুয়েজের, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সি ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে কিন্তু 32টা কিওয়ার্ড আছে, ঠিক আছে? টোটাল 32টা। আমাদের কিন্তু কখনো এই কিওয়ার্ড মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আমাদের জাস্ট দেখলেই হবে যে হ্যাঁ, প্রোগ্রাম আমরা যখন করব, কোড যখন করব, তখনই আমরা আস্তে আস্তে আসলে বুঝতে পারবো কোনটা কিওয়ার্ড এবং কোনটা কিরকম, কোনটা দেওয়া যাবে যাবে না বুঝতে পারবো আমরা এমনিতেই। জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে যে 32টা কিওয়ার্ড আছে এবং কিওয়ার্ডগুলো আমরা কোড করার সময় আস্তে আস্তে শিখতে পারবো। আমরা এখন জাস্ট দেখার জন্য দেখি যে 32টা কিওয়ার্ড কিরকম। এই দেখো, এই যে এরকম অটো, ডাবল, ইন্ট, স্ট্রাক্ট, এই ধরনের ওয়ার্ডগুলা, জাস্ট এই ওয়ার্ডগুলাই কিন্তু আমাদের এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? কম্পাইলারকে বিভিন্ন নির্দেশনা বোঝানোর জন্য, বিভিন্ন আইটেমকে চিনানোর জন্য এই কিওয়ার্ডগুলা ব্যবহার করা হয় সি প্রোগ্রামে। আমরা যখন কোনো একটা কোড লিখবো এই জিনিসগুলা ব্যবহার করা হয়, এই যে 32টা টোটাল, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফায়ার। তো আসলে আইডেন্টিফায়ারটা কি? এটা আসলে একটা নাম, জাস্ট একটা নাম দেওয়া। কারণ কি, আমাদের প্রোগ্রামে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে হয়, যেমন ধরো এক একটা ভেরিয়েবল বা চলক ব্যবহার করতে হয়, ফাংশন ব্যবহার করতে হয়, বিভিন্ন রকম অ্যারে ব্যবহার করতে হয়। তো সব কিছুরই তো চিনতে গেলে একটা নাম দিতে হবে। তো এই যে নাম দেওয়া, এই নামগুলাই এক একটা আইডেন্টিফায়ার, ঠিক আছে? চিহ্নিত করার জন্য এক একটা নির্দিষ্ট নাম। তো এই নামগুলো আসলে কি করা হয়, এই যে আমার সি এর মধ্যে যে স্ট্যান্ডার্ড এ টু জেড, ঠিক আছে? যেমন ধরো কি স্ট্যান্ডার্ড ক্যারেক্টার সেট এ টু জেড, ঠিক আছে? আপার কেস, লোয়ার কেস, এ টু জেড, তারপরে ধরো গিয়ে 0 to 9, এরকম এরকম যে স্ট্যান্ডার্ড ক্যারেক্টারগুলো আছে এগুলা দিয়ে কিন্তু আমার কি এই নামগুলা লেখা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে আমি যেই আইডেন্টিফায়ারগুলো দিব, ঠিক আছে, এগুলো অদ্বিতীয় হতে হবে, ঠিক আছে? দুইটা জিনিসের নাম এক হওয়া যাবে না, এটা তো মানে জেনারেল সেন্সেও বোঝা যায়, তাই না? যে দুইটা জিনিসের নাম যদি একই দিয়ে দাও তাহলে তুমি যখন ডাকবা একই নাম ধরে, তাহলে কাকে ডাকতেছে এটা নিয়ে কনফিউশন হবে। তো সেই জন্যে নামগুলো অদ্বিতীয় হতে হবে। তো এগুলো খুবই সিম্পল কয়েকটা পয়েন্ট আসলো এটা। তো দেখো আসলে এই আইডেন্টিফায়ারের কিন্তু লেখার কতগুলো নিয়ম আছে, ঠিক আছে? তো প্রথম যে নিয়মটা, আমরা মোটামুটি 6টার মতো নিয়ম দেখব। এই নিয়মগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এটা মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষায় আসে যে আইডেন্টিফায়ার লেখার নিয়মগুলো কি, অথবা পরীক্ষায় সরাসরি এইভাবে না আসে এরকম আসতে পারে, তোমাকে কিছু ভুল নাম দিবে, সেটা তোমাকে শুদ্ধ করতে হবে, ঠিক আছে? যে কোন জায়গায় ভুলটা হয়েছে, তাহলে কোন জায়গায় ভুল হয়েছে সেটা বের করতে গেলে তোমার আগে নিয়মগুলো জানতে হবে। তো এই জন্যই আমরা এই নিয়মগুলো একটু খেয়াল করে দেখব, ঠিক আছে? তো প্রথম যেটা রুলটা সেটা হচ্ছে যে যেই নামটা দিব সেই নামের একদম প্রথম ক্যারেক্টার, মানে প্রথম যে অক্ষরটা, সেটা কোনো ধরনের নাম্বার হইতে পারবে না। যেমন ধরো আমরা যদি একটা ভেরিয়েবল বা কোনো অন্য যে কোনো কিছুর নাম দেই, ভ্যালু, যে কোনো কিছু একটা ভ্যালুর নাম দিলাম, এরকম ভ্যালু, এটা ঠিক আছে, বা মাই ভেরিয়েবল, ঠিক আছে, এরকম দিলাম, লাস্টে কিন্তু একটা নাম্বার দিছি, এটাও ওকে, ঠিক আছে? তারপর আমি যে শুরুতে যদি আন্ডারস্কোর দেই, এই যে দেখো শুরুতে আমি আন্ডারস্কোর দিছি, এটাও ঠিক আছে। কিন্তু আমি যদি শুরুতে 22 ভেরিয়েবল দেই, ঠিক আছে, শুরুতে দিলাম নাম্বার, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা ভুল। শুরুতে প্রথম ক্যারেক্টার সংখ্যা দেওয়া যাবে না। ওকে, এবার আমরা সেকেন্ড রুলে আসি, ঠিক আছে? এই যে দেখো, শুধুমাত্র আলফাবেটিক ক্যারেক্টার এ টু জেড আপার কেস, এ টু জেড লোয়ার কেস, তারপরে কি সংখ্যা 0 to 9 এবং আন্ডারস্কোর। শুধুমাত্র এই 3 ধরনের জিনিসই আমার কি করা যাবে, একটা ভেরিয়েবলের নাম লেখাতে ব্যবহার করা যাবে, অথবা একটা ফাংশনের নাম লেখাতে ব্যবহার করা যাবে আইডেন্টিফায়ার হিসেবে, ঠিক আছে? যেমন এই যে আমার একটা ভেরিয়েবল তৈরি করলাম, আমি এটার নাম দিলাম অন্তর্স ভেরিয়েবল, ঠিক আছে? ANT ওয়ার্ডস, ঠিক আছে, এগুলো অক্ষর এ টু জেড, তারপরে আন্ডারস্কোর ভেরিয়েবল, ওকে।
তারপরে রোল 12 এটাও হয়, ঠিক আছে। এটা ক্যাপিটাল, প্রথমটা ক্যাপিটাল, তারপরে স্মল কেস দুইটা অক্ষর, তারপরে সংখ্যা, এগুলো ঠিক আছে। কিন্তু ক্যান্ট বি ডান, এই যে অ্যাপোস্ট্রফ দিছে, তারপরে হচ্ছে হাউস অ্যাট দ্য হিল, এখানে অ্যাট দ্য রেট চিহ্ন দিছে, তারপরে ধরো শুরুতে এই যে অ্যান্ড এরকম চিহ্ন দিছে, এই জিনিসগুলো কিন্তু একটাও হবে না। কারণ কি, এগুলো কিন্তু ওই যে A to Z আর 0 to 9 এবং আন্ডারস্কোর এর মধ্যে পড়ে না, ঠিক আছে। তাহলে এগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, আর লাস্টে যেটা, এটা তো অবভিয়াস যে কোনো রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, ঠিক আছে। যেমন এই যে ডু, ওয়াইল, এলস, এগুলো কিন্তু সব রিজার্ভ কিওয়ার্ড। আমাদের এই যে একটু আগে যে 32টা কিওয়ার্ড দেখলাম, এগুলার কোনোটা কিন্তু আমি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ অলরেডি এগুলো হচ্ছে সি ইউজ করে ফেলছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে এগুলা ইউজ করে ফেলছে। তো এখন সেগুলোকে যদি আমি আবার অন্য কারো নাম দিতে চাই তাহলে তো কনফ্লিক্ট হবে, তো সেই জন্য এগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, তো এই গেল প্রথম 3টা নিয়ম। এরপরে আরো 3টা নিয়ম আছে, দেখো। আচ্ছা, এই যে দেখো, কোনো হোয়াইট স্পেস থাকা যাবে না, ফাঁকা থাকা যাবে না, ঠিক আছে। যেমন স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, এটা ঠিক আছে, ঠিক আছে, আন্ডারস্কোর দেওয়া হয়েছে, কোনো ফাঁকা গ্যাপ কিন্তু নাই। কিন্তু আমি যদি লিখি স্টুডেন্ট স্পেস, এই যে এখানে কিন্তু আমি স্পেস দিছি আইডি, তাহলে কিন্তু এটা ভুল হবে, এটার একটা সিঙ্গেল আইডেন্টিফায়ার থাকবে না, ঠিক আছে। যদি এরকম স্পেস দেওয়া হয় তাহলে কিন্তু আসলে দুইটা আলাদা হয়ে যাচ্ছে। সি প্রোগ্রামিং এরকম স্পেস মানে কিন্তু আলাদা, এদের মধ্যে কোনো কানেকশন নাই, ঠিক আছে। যদি কানেকশন রাখতে চাই একটা সিঙ্গেল আইডেন্টিফায়ার হিসাবে, তাহলে কিন্তু আমার এই যে এরকম আন্ডারস্কোর দিতে হবে, এখানে যেরকম আন্ডারস্কোর দেওয়া সেরকম, ঠিক আছে। ক্লিয়ার করে নিই, ওকে। আচ্ছা, এখন যে ব্যাপারটা দেখো, কেস সেন্সিটিভ, এটা যেটা বলতেছে কেস সেন্সিটিভ মানে আমি যদি বড় হাতের অক্ষর দিয়ে একটা কিছু লিখি, আপার কেস লেটার দিয়ে, ঠিক আছে, এই যে যেমন ধরো এই ওয়ার্ডটা লিখলাম আমি, প্রথমটা আপার কেস মার্কস, আর অন্য আরেকটা ওয়ার্ড লিখলাম আমি, ঠিক আছে, আইডেন্টিফায়ার, প্রথমটা হচ্ছে গিয়ে লোয়ার কেস, ঠিক আছে, এটা আপার কেস, এটা লোয়ার কেস, তাহলে এইখানে কিন্তু এই দুইটাকে দুইটা আলাদা নাম হিসাবে ধরা হবে, ঠিক আছে। তার মানে কেস, আপার কেস বা লোয়ার কেস, এটা কিন্তু হিসাবের মধ্যে ধরা হয়, দুইটা আলাদা নাম হয়ে যাবে এখানে, যে এম, এম দিয়ে ক্যাপিটাল এম দিয়ে মার্কস, আর লোয়ার কেস এম দিয়ে মার্কস, কিন্তু দুইটা সেম নাম হবে না, ঠিক আছে, এরা ইকুয়াল না। এটাও আরেকটা রুল। আর লাস্ট যেই রুলটা, সেটা হচ্ছে আমার, দেখো 31 ক্যারেক্টারের বেশি হতে পারবে নাম, ঠিক আছে। তার মানে নাম চাইলে আমি অনেক লম্বা দিতে পারি, 31 অক্ষরের চেয়েও লম্বা দিতে পারি, কিন্তু প্রথম 31টা ক্যারেক্টারের মধ্যেই, ঠিক আছে, ইউনিক হতে হবে। যেমন ধরো আমি এরকম ABCDEFGH করে পার করে ফেললাম জেড পর্যন্ত 26টা, তারপরে ধরো 1 2 3 4 ওইটা এরকম করে, ধরো প্রথম 30টা অক্ষর সেম, দুইটা ভেরিয়েবল আমি নিলাম, দুইটা আইডেন্টিফায়ার, ধরো এটা আইডেন্টিফায়ার নাম্বার 1, এটা আইডেন্টিফায়ার নাম্বার 2, ঠিক আছে, এরকম নিলাম, প্রথম 30টা ক্যারেক্টার তাদের সেম, কিন্তু তারা যদি দুইটা আলাদা নাম হতে চায় তাহলে তাদের 31 নাম্বার অক্ষরটা ডিফারেন্ট হতে হবে। ধরো এখানে হচ্ছে জেড, এখানে তাহলে অন্য কিছু হতে হবে, ধরো এক্স দিলাম, ঠিক আছে, এইরকম। এই গেল আমার আইডেন্টিফায়ারগুলোকে চিহ্নিত করার মূল 6টা রুল, ঠিক আছে, যে এইভাবেই আইডেন্টিফায়ারগুলো লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা নতুন যেই আরেকটা টোকেনে চলে আসলাম। আমরা কিন্তু এই টোকেনগুলো দেখতেছিলাম, ঠিক আছে, আমরা টোকেনগুলো দেখলাম, কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কি আইডেন্টিফায়ার দেখলাম, আর তার আগে দেখলাম হচ্ছে আমরা এই যে কিওয়ার্ডগুলো, ঠিক আছে। তো কিওয়ার্ড দেখলাম, আইডেন্টিফায়ার দেখলাম আমরা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হচ্ছে আমার একটা ধ্রুবক রাশি, তাই না, ঠিক আছে, ধ্রুবক। এই ধ্রুবকগুলো কিরকম হতে পারে, যেমন ধরো পাই, ঠিক আছে, পায়ের মান কি, এটা সবসময় 3.1416 এরকম, মানে 15 সামথিং সামথিং চলতে থাকে, তো সেটাকে আমরা ধরে নিচ্ছি যে 3.1416, এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তো ধ্রুবকটা আমাদের অনেক ধরনের ক্যালকুলেশনে কাজে লাগে, তাই না। তো এই ধ্রুবকটাকে আমরা যদি সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহার করতে চাই, তাহলে এটাকে দুইভাবে আসলে সি প্রোগ্রামিং ভাষায় ঘোষণা করা যায়, ঠিক আছে। একটা কিওয়ার্ড ব্যবহার করে, এই যে দেখো CONST, কনস্ট্যান্ট, আসলে কনস্ট্যান্টের শর্ট ফর্ম, ঠিক আছে, কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে, অথবা আমরা চাইলে এই যে ডিফাইনও করে দিতে পারি, এই যে হ্যাশ লিখে ডিফাইন দিয়ে, এটাকে প্রিপ্রসেসর বলা হয়, ঠিক আছে, এই ডিফাইন দিয়েও দিতে পারি। আচ্ছা,
তাহলে এক্সাম্পলটা আমরা একটু দেখি। কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে করব আমরা, এই যে দেখো ফার্স্টে আমরা লিখবো হচ্ছে গিয়ে CONST কনস্ট্যান্ট, তারপরে এই ডেটাটা কি টাইপের সেটা লিখতে হবে, তারপরে তার নামটা দিতে হবে, ইকুয়াল টু দিয়ে আমরা তার ভ্যালুটা দিব, ঠিক আছে, তারপরে সেমিকোলন দিয়ে লাইনটা এন্ড করে দিব। আচ্ছা, এই যেমন ধরো কনস্ট্যান্ট ফ্লোট পাই 3.1416, এখানে ফার্স্টে কি দিলাম, কনস্ট্যান্ট কিওয়ার্ড দিলাম, তারপরে দেখো এইটা কি টাইপের ডেটা, ফ্লোট টাইপের ডেটা, তারপরে তার নামটা দিলাম, কনস্ট্যান্টের নেম কি পাই, পাই দিলাম, তারপর ইকুয়াল টু চিহ্ন দিলাম, তারপরে দিলাম তার ভ্যালুটা, ঠিক আছে, 3.1416 ভ্যালু দিলাম, এবং সবার শেষে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এইরকম। আর আরেকটা যেটা আমরা যেটা করব যে ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণা, এগুলো কিন্তু আমরা এই যে একটু পরেই কোডে এক্সাম্পল করে দেখব। এখন জাস্ট হচ্ছে আমরা টাইপটা দেখতেছি যে আমরা কিভাবে আসলে স্ট্রাকচারটা সাজাচ্ছি, ঠিক আছে। এই এখানে দেখো, এখানে হচ্ছে ডিফাইন কনস্ট্যান্ট নেম কনস্ট্যান্ট ভ্যালু, এটা কিন্তু আরেকটু শর্ট টাইপের, তাই না। এইখানে দেখি আমরা এই যে ডিফাইন পাই 3.1416, এই এতটুকু লিখলেই হবে, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। তো আমরা আবার চলে আসলাম আমাদের অনলাইন কম্পাইলারে। এখন আমরা ওই কনস্ট্যান্ট নিয়ে একটু প্র্যাকটিস করব, তাই তো। তো আমরা দেখলাম যে কনস্ট্যান্ট কিভাবে দুইভাবে আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে। তো প্রথম আমরা যেটা দেখি, এই যে দেখো হ্যাশ ডিফাইন, এইটা ব্যবহার করে। তো এইটা করলে কিভাবে লিখতে হয়, ফার্স্ট আমরা লিখবো হ্যাশ ডিফাইন, ঠিক আছে, হ্যাশ চিহ্ন দিয়ে এরপরে ডিফাইন, এরপরে কি লিখবো আমরা, সেটার নামটা লিখবো, ঠিক আছে। যেমন ধরে আমি পাই দিতে চাচ্ছি, ঠিক আছে, পাই দিলাম, এরপর আমরা কি ভ্যালুটা লিখবো 3.1416, এইভাবে। এইটা একরকম হইতে পারে, ঠিক আছে, যে আমি পাই নামের একটা কনস্ট্যান্টকে ডিফাইন করে দিলাম 3.1416 এই ভ্যালুটা, ঠিক আছে। এইখানে দুইটা জিনিস দেখো, এখানে কিন্তু লাস্টে সেমিকোলন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এমনিতে সি প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু যেটা হয়, এই যে সেমিকোলন দিয়ে শেষ বুঝাইতে হয়, কারণ নাহলে কম্পাইলার বুঝবে কিভাবে যে আমার কি এই লাইনটা শেষ হয়েছে নাকি আরো পরে আরো আছে। এই যে এরকম দেখো সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, কিন্তু এই যে হ্যাশ দিয়ে যেগুলা প্রি প্রসেসর যেগুলা, এই যে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ডিফাইন, এগুলোর লাস্টে কিন্তু সেমিকোলন নেই। আর আরেকটা যেটা ব্যাপার, এখানে কিন্তু আমরা কোনো ইকুয়াল চিহ্নও দিচ্ছি না, আর আমাকে এখানে ডাটার টাইপটাও কিন্তু বলে দিতে হচ্ছে না, এই যে এইখানে, ঠিক আছে, এখানে কোনো ডাটা টাইপও বলে দিতে হচ্ছে না, জাস্ট পাই এর যেই ডাটা টাইপ মানে ভ্যালুটা সেটা আমরা দিয়ে দিচ্ছি, ডাটা টাইপটা সে নিজেই বুঝে নিবে, ঠিক আছে। এইটাকে এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখো এখানে কি করতে হবে, এইখানে আমার ভ্যালুটা লিখতে হবে পাই, বাট তার আগে দেখো আমি কি করলাম, এখানে একটা কমা দিচ্ছি, ঠিক আছে। এখন এটা যে আসলে ফ্লোট টাইপের ডাটা, এটা আসলে প্রিন্টএফকে বুঝাইতে হবে, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আমরা যখন ইনপুট আউটপুটের পার্টটাতে যাব, ঠিক আছে, এই যে আমরা এই টোকেনগুলো শেষ করেই ইনপুট আউটপুটের পার্টটাতে যাব, তখন আমরা দেখব আসলে যে কোন টাইপের ডাটা কিভাবে আউটপুট দিতে হয়, ইনপুট দিতে হয়। তো এখন দেখার জন্য আমরা জাস্ট এতটুকু লিখে রাখি, দেখো %f, এই যে দেখো এটা একটা স্পেশাল সিম্বল, পার্সেন্ট চিহ্ন দিয়ে আমি এফ দিলাম, ঠিক আছে। এটা দিয়ে আসলে এটাই বোঝাচ্ছে যে আমি একটা ফ্লোট টাইপের ডাটা আউটপুট দিব। ওই যে আমরা মাত্রই দেখলাম যে ডাটা টাইপগুলো কি কি হয়, ইন্ট, ফ্লোট, এই টাইপের। তো এইখানে হচ্ছে গিয়ে ফ্লোট টাইপের ডাটাটা আউটপুট হবে, তাই তো। এইটা গেল। এখন যদি আমি এটা রান করি, দেখো কি হয়, এই যে আমাকে এখানে আউটপুট দেখাচ্ছে 3.141600, মানে 00 মানে তো এখানে আসলে আর একই হলো। এইভাবে আমাকে আউটপুটটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আবার আমি আরেকভাবে কিন্তু আমার কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারি, কিরকম, সেটা হচ্ছে আমি কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে, ঠিক আছে। আমি যদি এইখানে আবার এরকম লিখি CONST কনস্ট্যান্ট, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে হচ্ছে ডাটার টাইপটা দিতে হবে। ডাটার টাইপ কি ছিল, ফ্লোট টাইপের ডাটা ছিল, ঠিক আছে, ফ্লোট টাইপের ডাটা। এবার আমি নাম দেই, যেমন ধরো আমি আলোর বেগকে নিয়ে ধরো এটার নাম দিলাম লাইট স্পিড, আচ্ছা লাইট ধরো, লাইট স্পিড, ঠিক আছে, লাইট আন্ডারস্কোর স্পিড বা এরকম। এখন আমি নাম দিলাম, এখন কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে, এখন হচ্ছে আমার ভ্যালুটাকে দিতে হবে। ভ্যালুটা কিরকম, এটা আসলে ধরো 3, এই 3-এর পরে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 দিলাম, দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আরেকভাবে আমরা কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারি, ঠিক আছে। এখানে ফ্লোট আসলে না দিলেও হতো, ধরো এটা আসলে ইন্টিজার টাইপের, আমরা ইন্টো চাইলে দিতে পারি,
এরকম। বা ধরো আমরা যদি আসলে দশমিক সহ দিতে চাই, যে এটা তো অ্যাকচুয়ালি একটা ফ্লোট টাইপ, তাহলে তখন ফ্লোট দিলেও হবে। বা আমি যদি অনেক বড় কোনো ভ্যালু নিতে চাই, তখন কিন্তু আসলে ফ্লোট, ডাবল এগুলা বেটার, ঠিক আছে? তখন ওগুলাতে ভ্যালুটা বড় করে ধরবে। তো যাই হোক, এটা তোমার প্রেফারেন্স। আচ্ছা, এইরকম একটা ভ্যালু নিলাম। নেয়ার পরে এখন এটাকে ধরো আমি প্রিন্ট করতে চাই, তাহলে তখন আবার কি দিতে হবে? ইন্টের জন্য ডি দিতে হয়, ঠিক আছে? ডি মানে আসলে অ্যাকচুয়ালি ডেসিমাল। সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে আবার ইনডেপথে দেখবো যে কখন আসলে কোনটা দিতে হয়। এখন এখানে দিলাম %d, ঠিক আছে? এখন যদি আমরা লাইট স্পিড, এই যে এটা দিলাম, এখন দেখো কি হয়। এই যে আমার আউটপুট হিসেবে কিন্তু এখন এই যে এটাকে দেখাচ্ছে আলোর বেগ সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে এত মিটার, ঠিক আছে? তাহলে কত হইলো? এই যে 8টা শূন্য। এইভাবেই কিন্তু আমরা প্রোগ্রামের ভিতরে ম্যাথ করার জন্য যেমন আমাদের কনস্ট্যান্ট দরকার হয়, সেভাবে আমরা কিন্তু প্রোগ্রামের ভিতরে এরকম কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবো, এবং এটা দুইভাবে করা যায়। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।